ইন্টারনেটে একটা ১ টাকার কয়েন নিয়ে দারুণ শোরগোল পড়েছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই 1985 এর কয়েনটা, তাই তো? একদম। কেউ কেউ বলছেন নাকি লাখ টাকা দাম। একটা ইউটিউব ভিডিওতে তো দেখলাম দাবি করা হচ্ছে ২.৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এই ধরনের খবর পুরনো মুদ্রা নিয়ে প্রায়শই শোনা যায়। মুদ্রা সংগ্রাহকদের মধ্যে এটা বেশ চর্চার বিষয়। ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা একটু খতিয়ে দেখি আসুন, এই দাবির পেছনে আসল ঘটনাটা কি, সত্যিই কি এত দাম, আর কেনই বা? হ্যাঁ, চলুন দেখা যাক। আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব নতুন 1985-এর এই ১ টাকার মুদ্রাটার আসল রহস্যটা কি। আচ্ছা, যে ইউটিউব ভিডিওটার কথা বলছিলাম সেখানে বলছিল যে 1985 সালে নাকি ৪টি আলাদা টাকশাল মানে মিন্ট থেকে ১ টাকার কয়েন বেরিয়েছিল। হ্যাঁ, ঠিকই। মুম্বাই, কলকাতা, লন্ডন আর হেইটেন। হ্যাঁ, মুম্বাই মিন্টের চেনার উপায় হল বছরের নিচে একটা ডায়মন্ড চিহ্ন। কলকাতা মিন্টে আবার কোনো চিহ্নই নেই। ঠিক। আর লন্ডন মিন্টের ক্ষেত্রে ওই ১৯৮৫ সংখ্যার প্রথম অঙ্ক ১, তার নিচে একটা ডায়মন্ড। হ্যাঁ। আর যেটা নিয়ে এত কথা, সেই হেটেন মিন্ট, তাতে একটা এইচ মার্ক আছে ১৯৮৫ শেষ অঙ্ক ৫-এর নিচে। একদম ঠিক। আর সাধারণত এই ৪ ধরনের ১৯৮৫ সালের ১ টাকার কয়েন, এগুলো সবই কিন্তু তামা নিকেল মানে কপার নিকেল দিয়ে তৈরি। ও আচ্ছা। ওজনও প্রায় একই, ধরুন ৬ গ্রামের কাছাকাছি। এগুলো আসলে খুবই সাধারণ মুদ্রা। তাহলে তো দাম বেশি হওয়ার কথা নয়। না, একেবারেই না। এগুলোর বাজার দর খুব বেশি হলে মুদ্রার অবস্থার উপর নির্ভর করে হয়তো ১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু তাহলে ওই ২.৫ লাখ টাকার ব্যাপারটা কি করে এলো? ওই ভিডিওতে খুব জোর দিয়ে বলা হচ্ছিল যে ২০১৮ সালের এপ্রিলে মুম্বাইয়ের টডিওয়ালা নিলামে নাকি ১৯৮৫ সালের এইচ মিন্ট মার্কযুক্ত একটা কয়েন হ্যাঁ, ওই দামে বিক্রি হয়েছিল ২.৫ লক্ষ। সাধারণ কয়েনের দাম যেখানে এত কম, সেখানে এটার দাম এত বেশি কি করে হলো? ঠিক। এখানেই আসল ব্যাপারটা। ওই যে কয়েনটা নিলামে উঠেছিল, ওটা কিন্তু সাধারণ ব্যবহারের মুদ্রা ছিল না। ও, তাহলে কি ছিল? ওটা ছিল একটা ট্রায়াল স্ট্রাইক, পরীক্ষামূলক মুদ্রা। ট্রায়াল স্ট্রাইক? সেটা কি জিনিস? যখন কোনো টাকশাল নতুন ডিজাইনের কয়েন আনে, তখন ফাইনাল প্রোডাকশনের আগে বাজারে ছাড়ার আগে ওরা কিছু স্যাম্পল বানিয়ে পরীক্ষা করে দেখে ডিজাইনটা কেমন লাগছে, ওজন ঠিক আছে কিনা, এইসব। আচ্ছা আচ্ছা, টেস্ট কেস আর কি। অনেকটা তাই। তো নিলামে ওঠা ওই ১৯৮৫ সালের এইচ মিন্টের কয়েনটা ছিল সেরকমই একটা ট্রায়াল পিস। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ওটা সাধারণ কপার নিকেলের তৈরি ছিল না। তাই নাকি? তাহলে কিসের তৈরি ছিল? ওটা ছিল শুধু তামা দিয়ে তৈরি, কপার। ও, শুধু তামা? হ্যাঁ, আর কার ওজনও ছিল বেশি। সাধারণ কয়েন যেখানে ৬ গ্রাম, ওটার ওজন ছিল প্রায় ৭.১৫ গ্রাম। বেশ ভারী তাহলে। সম্ভবত ভারত সরকার এই স্পেসিফিক তামার ট্রায়াল কয়েনটাকে আর সাধারণ ব্যবহারের জন্য অনুমোদন দেয়নি, তাই এটা এত বিরল। তার দাঁড়াচ্ছে যে কয়েনটা ২.৫ লাখে বিক্রি হয়েছে সেটা একটা ভীষণ ভীষণ রেয়ার জিনিস। হয়তো এরকম একটাই লোকচক্ষুর সামনে এসেছে। একদম। সাধারণ মানুষের হাতে যে ১৯৮৫ সালের এইচ মিন্ট মার্কযুক্ত কপার নিকেলের কয়েনগুলো আছে, সেগুলো থেকে এটা সম্পূর্ণ আলাদা। তাহলে লোকে যে ভাবছে তাদের কাছে থাকা ১৯৮৫-র এইচ মিন্ট কয়েনটার দামও লাখ টাকা হতে পারে, সেটা আসলে ভুল। একেবারে ভুল ধারণা। আমাদের কাছে থাকা সোর্সও কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ভুল তথ্য নিয়ে সতর্ক করেছে। অনেক জায়গায় সাধারণ এইচ মিন্ট কয়েনের দামই লাখ লাখ টাকা বলা হয়। হ্যাঁ, বা কেউ কেউ বলছে ওগুলো নাকি স্টিলের তৈরি। ঠিক। এই দাবিগুলোর আসলে কোনো ভিত্তি নেই। তাই যাচাই করা কোনো সূত্র বা মুদ্রা বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এই ধরনের খবরে বিশ্বাস করাটা ঠিক নয়। একদম ঠিক বলেছেন। বিশেষ করে যারা নতুন সংগ্রহ করছেন তাদের খুব সতর্ক থাকা দরকার। অবশ্যই যাচাই করা তথ্যের উপর নির্ভর করাটাই সবচেয়ে জরুরি। তাহলে আজকের আলোচনার মুদ্রা কথা এটাই দাঁড়ালো যে ২.৫ লক্ষ টাকায় বিক্রি হওয়া ১৯৮৫ সালের এইচ মিন্টের কয়েনটা কোনো সাধারণ মুদ্রা নয়, ওটা ছিল একটা অতি বিরল তামার তৈরি পরীক্ষামূলক মুদ্রা বা ট্রায়াল স্ট্রাইক। ঠিক। তাই যদি কারোর সংগ্রহে ১৯৮৫ সালের এইচ মিন্ট কয়েন থাকে, সেটা সাধারণ কপার নিকেলের হওয়ার সম্ভাবনাই ৯৯%।
এবং তার বাজার মূল্যও বেশ কম, তাই তো? একদম তাই। শেষ কথা এটাই যে দেখুন, মুদ্রা জগতে কোনো কিছুর অস্বাভাবিক দামের দাবির পেছনে অবশ্যই একটা অস্বাভাবিক কারণ বা প্রমাণ থাকতে হবে। সাধারণ মুদ্রা আর এই ধরনের ট্রায়াল স্ট্রাইক বা বিশেষ কোনো ত্রুটিযুক্ত মুদ্রার মধ্যে আকাশ-পাতাল ফারাক। ঠিক। আর এই ঘটনাটা আরেকটা চিন্তা উস্কে দেয়, তাই না? কিরকম? এই যে একটা বিরল ট্রায়াল কয়েন এতদিন পর নিলামে উঠে এলো, এটা আমাদের ভাবায় যে টাকশালের ভেতরে এরকম পরীক্ষা-নিরীক্ষা বা মিন্টিং প্রক্রিয়ার কোনো ত্রুটির ফলে তৈরি হওয়া আরও কত যে অজানা রত্ন, আনরিপোর্টেড ভ্যারাইটি, হয়তো এখনও লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। কে জানে, হয়তো সেগুলোও সঠিক সময়ে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে।